নমস্কার। তো এটা সবাই জানেন যে পশ্চিমবঙ্গের যে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন তার প্রথম দফার ভোট গতকাল সম্পন্ন হয়েছে এবং সেখানে রেকর্ড পরিমাণে ভোট পড়েছে। নির্বাচন কমিশনের সর্বশেষ হিসেব অনুযায়ী দেখলাম যে 92% ভোট পড়েছে এবং সে নিয়ে হইচইয়ের কোনো শেষ নেই। সর্বভারতীয় মিডিয়া তো বটেই, আন্তর্জাতিক মিডিয়া জুড়ে হইচই শুরু হয়ে গেছে যে রেকর্ড পরিমাণ ভোট। তো কথা হচ্ছে প্রথমত এত শতাংশ ভোট হলো কি করে, এবং দ্বিতীয় কথা হচ্ছে সংখ্যাটা কি এতটাই বেশি? 2021-এর থেকে তুলনা যদি করা হয় তাহলে সেটা কতটা বা বেশি বা কম? তো এই তুলনাটা করা কঠিন, জিনিসটা মাপা কঠিন, কারণ এর মধ্যে এসআইআর নামক একটা জিনিস হয়ে গেছে, তার মধ্যে প্রচুর লোক বাদ পড়ে গেছেন এবং তার মধ্যেও প্রচুর লোক বৈধ ভোটার। ফলে 2021 আর 2026 এই দুটো সালের ভোটের শতাংশের তুলনা করতে গেলে আম আর কাঁঠালের তুলনা হয়ে যাবে, সেটা করা আদৌ কাম্য নয়। আর যদি হিসেবটা ঠিক করে করতে হয়, সমস্ত যে প্যারামিটারগুলো আছে সেগুলো ধরে, তাহলে পুরো জিনিসটা হয়ে যাবে একটা কঠিন কেশব নাগের অঙ্ক। তো এই দুটো রাস্তায় কোনোটাই আমি হাঁটবো না, মোটামুটি একটা চলনসই হিসেব দেখাবো যার থেকে আপনারা আন্দাজ করতে পারবেন যে বিষয়টা কী। তো খুব সোজা অঙ্ক সেটা। 2021 সালে ভোট দিয়েছিলেন ভোটার তালিকার, তৎকালীন ভোটার তালিকার 82% মানুষ। তো যদি আমরা ধরে নিই হিসেবের সুবিধার জন্য যে তখন তালিকায় ছিলেন 100 জন, তাহলে 82 জন লোক ভোট দিয়েছিলেন। কিন্তু মজা হচ্ছে যে সেবার কোনো বৈধ ভোটারকে কিন্তু ভোট দিতে আটকানো হয়নি। তো যদি এবারের সঙ্গে 2026-এর সঙ্গে তুলনা করতে হয় তাহলে ধরে নিতে হবে যে তাদেরকেও বাদ দেওয়া হয়েছিল। তো তা যদি হতো, অর্থাৎ 35 লক্ষ লোককে যদি 35 লক্ষ ভোটারকে যদি এবারের মতোই বাদ দিয়ে দেওয়া হতো, যারা হচ্ছেন 5%, অর্থাৎ 100-র মধ্যে 5 জন, তাহলে অতি অবশ্যই ভোটদানের সংখ্যা 2021-এও কমতো। তো 5 জনকে যদি কমিয়ে দিই, আমরা আগে হিসেব করে পেয়েছিলাম যে 82 জন 100-র মধ্যে ভোট দিয়েছিলেন, তার থেকে যদি 5 জন কমিয়ে দিই তাহলে হিসেব করলে হবে 77 জন ভোট দিয়েছিলেন। এটা হচ্ছে তুল্যমূল্য হিসেব 2021 সালের মতো। তো এখানে কেউ তর্ক করতে পারেন যে 5 জন লোকের 5 জনই যে ভোট দিতেন তার কি গ্যারান্টি আছে? নেই, কিন্তু আমরা মোটামুটি হিসেবের জন্য ধরে নিচ্ছি। যেহেতু এরা সকলেই প্রচণ্ড আগ্রহ দেখিয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাই এরা ভোট দিতেন, এটা ধরে নিয়েছি। তো যাই হোক, 21 সালের মতো 21 সালে যদি 26-এর তুল্যমূল্য সংখ্যা হতো, বাদ দেওয়া হতো, তাহলে 100-র মধ্যে 77 জন ভোট দিতেন। তো এবারে কতজন ভোট দিয়েছেন 100-র মধ্যে? তো তালিকা থেকে আমরা জানি যে 91 লক্ষ লোককে এমনি বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কিনা 100-র মধ্যে 14 জন লোককে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফলে 100 থেকে 14 বাদ দিলে পড়ে থাকে হচ্ছে 86 জন, এবং এই 86 জনের মধ্যে 92% ভোট পড়েছে। তো হিসেবটা যদি করা যায় দেখা যাবে যে মোট 80 জন ভোট দিয়েছেন, এই 100 জন ধরে নিলে। তো এবার তাহলে দিয়েছেন 80 জন লোক, আর ওই একই তুল্যমূল্য বিচার করলে আমরা 2021-এ পেয়েছি 77 জন লোক। তো এর মধ্যে অর্থাৎ 3 জন লোক এর মধ্যে বেশি ভোট দিয়েছেন। তো এই হিসেবটা যথাযথ নয়, একদম নিখুঁত নয়। কেন? কারণ এর মধ্যে প্রচুর লোক মারাটারা গেছেন, নতুন লোকের নাম যোগ হয়েছে, কিন্তু আমরা হিসেবের স্বার্থে ধরে নিয়েছি ওই 100 জন যারা ছিলেন, এবারও 5 বছর পরেও 100 জন আছেন। তো ফলে একটু এদিক ওদিক হবে, কিন্তু বললাম যে কঠিন অঙ্কটা, আসল অঙ্কটা করতে গেলে কেশব নাগের অঙ্ক করতে হবে, তার মধ্যে আমি ঢুকবো না। তো মোটামুটি যে হিসেব আমরা পেলাম সেটা হচ্ছে 3 জন ভোটার বেশি ভোট দিয়েছেন। যদি 3% বলি তাহলে সেটা কিন্তু হবে 2021 সালের স্কেলে। তো 2026-এর স্কেলে করতে গেলে সংখ্যাটা আরও কঠিন হয়ে যাবে, যে অঙ্কটা আমি ঢুকবো না সেখানে। 2021 সালের স্কেলটাই ধরা যাক যে 3% বেশি ওই স্কেলে ভোট পড়েছে। এবার এই 3% ভোট কিন্তু সংসদীয় গণতন্ত্রে যথেষ্টই বেশি। 3% সুইং যদি হয় তাহলে কিন্তু ভোটের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। তো ফলে পরের প্রশ্নটা সেটা হলো এসেই যায় যে এই ভোটটা কোথায় গেল এবং এর ফলাফল কি হবে। এই 3% যে বাড়তি ভোট আমরা হিসেব করে বার করলাম, এটা খুব বেশি না হলেও, ওই রেকর্ড সংখ্যক চেঁচামেচি না হলেও 3% ভোট কিন্তু কম নয়, এটা যাবে কোথায়? তো এবার সেটা তো অঙ্ক করে পাওয়া যাবে না, আমরা একটা সাধারণ জ্ঞান প্রয়োগ করি। তো এবারে সাধারণ জ্ঞান বলছে
যে সমস্ত ইস্যুকে পিছনে ঠেলে ফেলে দিয়ে এবারের ভোট হয়েছে এসআইআর নিয়ে গণভোট, বাঙালির বেঁচে থাকাকে নিয়ে একটা গণভোট। তো এ নিয়েও বিশেষ কোনো সন্দেহ নেই যে যারা ওই তালিকা থেকে বেঁচে গেছেন, অর্থাৎ তালিকায় নাম আছে, যে বাদ পড়ার তালিকা থেকে যারা বেঁচে গেছেন তাদের মধ্যেও প্রায় প্রত্যেকেই ভোটের লাইনে দাঁড়িয়েছেন, অর্থাৎ কিনা 86 জনের মধ্যে 80 জন সংখ্যাটা একেবারেই কম নয়, একেবারেই কম নয়। তো এরা কিন্তু প্রাণপণে প্রাণের দায়ে ভোটে দাঁড়িয়েছেন। তো কেউ বলেননি, বলার কোনো কারণ নেই, আত্মীয় পরিজনরা বলেননি, এলাকার লোকেরা বলেননি যে 20 জনের একজন, অর্থাৎ কিনা 5% লোককে বৈধ ভোটারের ভোটাধিকারই নেই, অন্তত 5%। তো না জানার কোনো কারণ নেই, আমাদের চেনা পরিচিত লোকজনই এর মধ্যে আছেন, প্রায় প্রত্যেকের চেনা পরিচিত লোক, কেউ বলেননি এবং আতঙ্ক থেকে কেউ বাইরে নন। শামশেরগঞ্জের কথাই যদি বলি, সেখানে 73,000 বৈধ ভোটারকে বাদ দিয়ে হয়ে গেল এই প্রথম দফার ভোট। বোলপুরে নন্দলাল বসুর নাতি প্রথমে সস্ত্রীক ভোট দিতে পারছিলেন না, তারা ট্রাইব্যুনালে গিয়েছিলেন, তাদের সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষমতা ছিল, গিয়েছিলেন, তারপর ট্রাইব্যুনালে যাওয়া হয়েছিল, ট্রাইব্যুনাল তাদেরকে ভোটাধিকার দেয়, কিন্তু তারপরেও তারা প্রথমে ভোট দিতে পারেননি। যদিও ট্রাইব্যুনাল মাত্র 138টা কেস পাশ করেছে 35 লক্ষের মতো, সে আরেক উপহাসের ব্যাপার, কিন্তু সেটা আগের দিন বলেছি, আজ ঢুকবো না। কিন্তু কথা হচ্ছে তারপরেও তারা পারছিলেন না, খবরের কাগজে বেরোয়, টিভি চ্যানেলে আসে, হই হই হওয়ার পর শেষ বেলায় তারা ভোট দিতে পেরেছিলেন। তো 138টা নিষ্পত্তি করেছে ট্রাইব্যুনাল, সে এক বিরাট সংখ্যা, এবং এছাড়াও তারা 10 জনকে বাদও দিয়েছে, ফলে আর তালগোল কিন্তু চলছে, যদিও খুব বেশি বাদ দিতে পারেনি। দ্বিতীয় দফায় কি হবে বলতে পারবো না, কিন্তু প্রথম দফায় এখনও পর্যন্ত তারা বিশেষ কিছু করে উঠতে পারেনি। তো পুরো প্রক্রিয়াটাই কীরকম ঢপের চপ, তার এর চেয়ে বড় উদাহরণ আর কিছু নেই। এবং কথাটা হচ্ছে, আমরা সবাই এটা জানি, প্রত্যেকেরই চেনা পরিচিত কেউ না কেউ এর মধ্যে দিয়ে গেছেন, প্রত্যেকেই জানি যে কি ঘটেছে, এবং এটা যে বাঙালির অস্তিত্ব রক্ষার প্রশ্ন, এটা একটা বড় সংখ্যক বাঙালি লোকজন জানেন। ফলে এইটা কিন্তু নিঃসন্দেহে যে যুক্তিগুলো আছে, যে এটা এসআইআর নিয়ে গণভোট, তার পিছনে এই যুক্তিগুলো আছে কিন্তু। তো সেটা খানিকটা ভোটের লাইনে ফুটে বেরোচ্ছে, সেটার ফলাফল না হলে জানা যাবে না। কিন্তু আমি যেহেতু বলছি যে এটা গণভোট, তার কারণ হচ্ছে যে এটা ভোটের লাইনেও ফুটে বেরোচ্ছে। কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে নাগালে পেয়েই চাটিয়ে দিয়েছে জনতা, ভিডিও তার চারদিকে এসেছে, আমি আর দেখাবো না। সেখানে দেখা যাচ্ছে যে লোকজন তাকে তাড়া করছে, বিজেপি প্রার্থীকে, এবং তিনি দৌড়চ্ছেন, এবং সেখানে কোথাও কিছু নেই। অন্য একজন লোক সামনে হঠাৎ দেখলেন যে একজন দৌড়ে আসছে বিজেপি প্রার্থী, তাকে খপ করে ধরে রাখলেন যতক্ষণ ওই চাঁটানোর লোকেরা এসে পৌঁছয়। তো এইটা হচ্ছে কিন্তু জনতার মুড। এমনকি দুবরাজপুরেও কেন্দ্রীয় বাহিনীকে রেয়াত করেনি মানুষ, অভিযোগ আছে তারা কিন্তু ভাঙচুর করার চেষ্টা করেছিল, মানুষ রুখে দিয়েছেন। আপনারা তো টিভিতে শুনবেন, নিশ্চয়ই শুনে ফেলেছেন যে দুষ্কৃতীদের হামলা অমুক তমুক। তো মনে রাখতে হবে যে এইগুলো সবগুলো কিন্তু ন্যায্য ক্ষোভ। কেন্দ্রীয় বাহিনীর প্রতিটি অপরাধকে এখনও পর্যন্ত এইসব বলে ধামাচাপা দেওয়া হয়েছে। আসানসোল বলুন, মালদার কথা বলুন, আর নির্বাচন কমিশন এবং বিচার বিভাগীয় আধিকারিকরা কী কাণ্ড, কী কেলোর কীর্তি করেছেন, সেসবকেও যে ধামাচাপা দেওয়া হয়েছে, এসব আমরা জানি। তো কথা হচ্ছে সমস্ত কিছুকে জাস্টিফাই করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী, এনআইএ, দাপাদাপি, সমস্ত কিছুকে জাস্টিফাই করে দেওয়া হয়েছে। এবং এই যে জিনিসগুলো, এই ক্ষোভগুলো যে সমানে ফুটে বেরোচ্ছে, ভোটের আগেও বেরিয়েছে, ভোটের দিনও বেরিয়েছে, এটা একটা জিনিসই দেখায় যে পাবলিক কিন্তু বোকা বনেনি। ফলে আমি যে বলছি যে লোকে কিন্তু এগুলো মাথায় রেখে ভোট দিতে এসেছে, তার চিহ্ন দেখা যাচ্ছে। ফলে এইটা হচ্ছে আমার যৌক্তিক অনুমান, তার উপর দাঁড়িয়ে আমি বাকি কথাগুলো বলবো। যে লোকে একটা গণভোট মনে করে ভোট দিতে এসেছে, প্রাণপণে ভোট দিতে এসেছে, একটা বড় অংশ নিজেকে বাঁচাতে ভোট দিতে এসেছে, এটা কিন্তু ঘটেছে। ফলে এই যে 3% বেশি ভোট পড়েছে, এর একটা বড় অংশই কিন্তু বিজেপি বিরোধিতায় যাবে। তো আমি বলতে পারছি না যে পুরোটাই যাবে, কিন্তু একটা বড় অংশ যাবে। এবং তার চেয়েও যেটা বড় ব্যাপার, এটা তো প্রাথমিক আমার অনুমান, তার চেয়েও যে বড় ব্যাপার সেটা হলো যে বিজেপি বিরোধীরা কিন্তু এই রকম আবহে ব্লক ভোটিং করবে নি। এটা ভোটের একদম পরিচিত পাটিগণিত। তো অনেক পণ্ডিতকে আমি টেসবুকে বলতে দেখলাম এই কদিনে যে পক্ষ বেছে নিন, জোর গলায় বলুন আমি অমুককে সমর্থন করি তাই ভোট দিই। তো সত্যি কথা বলতে কি, মানে শুনলে হাসিও পায় যে এরা ভোট বা পাবলিকের কিছুই বোঝেন না। ফলে এই কথাগুলোতে হাবিজাবিতে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই। খুব স্পষ্ট করে এগুলো ভোটারদের এবং মানুষকে অসম্মান করা।
তো ওনারা ভাবেন যে রাজনৈতিক দলগুলো মহাবুদ্ধিমান, তারাই নানা রকম স্ট্র্যাটেজি করে, কিন্তু আসলে তা নয়। লোকজনও বহু আলোচিত এগুলো, লোকজনও কিন্তু স্ট্র্যাটেজি তৈরি করে ভোট দেয়। প্রথমেই তারা হিসেব করে মূল প্রতিদ্বন্দ্বী কারা, তারপর হিসেব করে কাকে হারাতে হবে, এবং তারপর তারা উল্টো দিকে ভোট মারে, এবং এটা কিন্তু গোটা একটা ব্লক ধরে হয়। তো এই মূল প্রতিদ্বন্দ্বী কারা, এই হিসেবটা তথাকথিত এই পণ্ডিতরা পারেন না, কিন্তু পাবলিক সেই হিসেবটা করে, কারণ পাবলিক বুদ্ধিহীন নয়, পাবলিককে অপমান করার কোনো কারণ নেই। তো কী করে করে, তার একটা কল কবজা আছে, মেকানিজম আছে, সেটাই আলোচনার বিষয়বস্তু না, সেটা অন্য একদিন করা যাবে। তো এখানে যেটা আমি বলতে চাইছি যে এবার খুব পরিষ্কার, এই কল কবজাটা যদি আছে আমরা ধরে নিই, এই পদ্ধতিটা যদি ঠিক সেটা ধরে নিই, তাহলে এবার খুব পরিষ্কার যে ভোটের লাইন হলো বিজেপি এবং বিজেপি বিরোধী, মানে মানুষ প্রাণপণে ভোট দিতে এসেছে, এটা একটা গণভোট, এবং ভোটের মেকানিজম সব মিলিয়ে আমরা একটার দিকে দেখতে এগোচ্ছি যে এটা কিন্তু একটা গণভোট, সেটা বিজেপি এবং বিজেপি বিরোধী এই দুই ভাগে ভাগ হয়ে গেছে। এবং সেখানে কয়েক শতাংশ ব্যবধান মানে আন্দাজ করা যায় যে বিজেপি বিরোধিতায় একটা কয়েক শতাংশের জোয়ার এসেছে। ফলে বিজেপির যে মূল প্রতিদ্বন্দ্বী, যে বললাম মূল প্রতিদ্বন্দ্বী কাকে বেছে নেওয়া হয়, বিজেপির যে মূল প্রতিদ্বন্দ্বী পাবলিকের বিচারে এখনও পর্যন্ত তৃণমূল, তারা নিঃসন্দেহে এই প্রথম দফার ভোটে এগিয়ে। কথা হলো শুধু কি তৃণমূলই এগিয়ে? তো সেটা নাও হতে পারে, কিন্তু খবর পাচ্ছি বেশ কয়েকটা জায়গায় কংগ্রেস এবং অন্তত একটা জায়গায়, একটা বা দুটো জায়গায় বামরা কিন্তু একটা বড় শক্তি, এবং যেহেতু লোকে ব্লকে ভোট দেবে, তো এই জায়গাগুলোতে তারা তাদেরকেই ভোট দেবেন যারা কিন্তু বিজেপির বিরুদ্ধে মূল শক্তি হয়ে উঠতে পেরেছে। তো বাম এবং কংগ্রেস যদি এই জায়গায় বিজেপির বিরুদ্ধে মূল শক্তি হয়ে উঠতে পারেন, তো নিঃসন্দেহে বিপুলভাবে জিতবেন। আর যদি একান্তই না পারেন, সেটা যদির কথা নদীতে, তো জামানত যাবে। এটা বললাম কেন? কারণ ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা এবার হচ্ছে না, যারা জিতবেন বিপুল ভোটে জিতবেন, এবং প্রতিদ্বন্দ্বী একটিই থাকবে, একদম সোজা হিসেব। তো যাই হোক, যে রিপোর্ট আসছে তাতে কিন্তু কয়েকটা জায়গায়, বহু জায়গায় নয় কিন্তু কয়েকটা জায়গায় কংগ্রেস এবং বামের জেতার একটা আশাব্যঞ্জক সম্ভাবনা তৈরি হয়েছে, এবং তৈরি হয়েছে একটা শক্তি হিসেবে উঠে আসারও। এটা প্রথম দফার চিত্র, এবং যেটা বলতেই হবে যে এই প্রথম দফার চিত্র যদি দ্বিতীয় দফাতেও চলে এবং অন্য কোনো কলকাঠি না নাড়া হয়, তার সম্ভাবনা যথেষ্ট আছে। তো যদি এগুলো না হয়, তাহলে চতুর্থ তৃণমূল সরকারও খুব সম্ভবত এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতার পথে। তো শহুরে মধ্যবিত্তরা অন্যরকম বলবেন, গদি মিডিয়া অন্য কিছু বলবে, বিভ্রান্ত হবার কোনো কারণ নেই। এইটা আমার অনুমানের ভিত্তিতে দাঁড়িয়ে বললাম, যৌক্তিক অনুমান, আপনারা পুরোটাই শুনলেন। কিসের ভিত্তিতে দাঁড়িয়ে বললাম, সেটা একটা দিকেই যাচ্ছে। এবং যদি সেটা হয়, তাহলে এবারের জয় কিন্তু চূড়ান্ত জয় হবে, এবং অমিত শাহ সেটা জানেন বলেই সৈন্য সামন্ত কমিশন নিয়ে বসে আছেন, এবং যথেষ্ট পরিমাণে কলকাঠিও নেড়েছেন। তারপরেও এই অবস্থা, ছেড়ে দেবেন ভাবার কোনো কারণ নেই। ফলে আমি এক্ষুনি ভবিষ্যৎবাণী করে দিতে পারছি না। সম্ভাবনা আছে যে দ্বিতীয় দফায় একটা বড় কিছু করার চেষ্টা করবেন, এবং সেটাও কিন্তু সোজা ব্যাপার নয়, কারণ হইচই হবে। হইচই এতদিন ধরে হয়েছে, হইচই হচ্ছে, হইচই হবে। শুধু আমরা না, গোটা সর্বভারতীয় মিডিয়া, এই যে 35 লক্ষ লোক ট্রাইব্যুনালে যাচ্ছেন, এ নিয়ে ভয়ানক হইচই হয়েছে, করেছে বিকল্প মিডিয়া, যারা গদি মিডিয়া নয়। কিন্তু আমাদের, বিশ্বাস করুন, আমাদের কিন্তু দর্শক সংখ্যা প্রচুর, কম কিছু না, প্রচুর লোকজন শোনেন, মতামত তৈরি করেন, ভাবেন এই সমস্ত অনুষ্ঠানগুলো দেখে। এখানে যেমন সারা পৃথিবী, সারা ভারতবর্ষও তেমন, এবং আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশ নির্বাচনের কাছাকাছি জায়গায় প্রায় পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়া কিন্তু নজর রেখেছে। ফলে এখানে সরাসরি জালিয়াতি করে দেওয়া কঠিন, সোজা নয় ওনার পক্ষে, যদিও চেষ্টা করবেনই, কারণ ওনাদের চক্ষু লজ্জা বলে তো কিছু নেই। তো চেষ্টায় হয়তো সফল হবেন, হয়তো হবেন না। যদি না হন, সেটাই হচ্ছে এখানের আসল কথা, যে উনি হারুন বা জিতুন, উনি কিন্তু চলে যাবেন দিল্লি। আর যদি উনি সফল না হন, ওনার কিচ্ছু এসে যাবে না। যদি বিজেপি পশ্চিমবঙ্গে হারে, তাহলে কেলোর কীর্তিটা হবে কিন্তু এখানে বিজেপির হত্যাকর্তাদের জন্য। তাদের 20 দাঁত বলে আর কিছু থাকবে না, এবং ব্যাকল্যাশ একটা হবেই। যারা নির্বাচন কমিশন, ইডি, সিবিআই এবং সাঁজোয়া গাড়ি নিয়ে হম্বিতম্বি করছিলেন, যারা একটা উপনিবেশে পরিণত করার চেষ্টা করছিলেন বাংলাকে, তাদের কিন্তু আর রক্ষা কবচ বেশি কিছু থাকবে না।
এই উমিচাঁদ, মির্জাফর, যদি যারা উপনিবেশকারী তাদের জোর এদের পিছনে না থাকে, মেড়া লড়ে খুঁটির জোরে, খুঁটিটাই যদি না থাকে, খুঁটিটাই যদি নড়বড়ে হয়ে যায়, এদের কিন্তু অবস্থা কাহিল হয়ে যাবে। ফলে প্রসঙ্গ যেটা, যারা ভাবছিলেন যে একটা তৃতীয় শক্তিকে, যাদের উঠে আসার একটা সম্ভাবনা আছে, তাদেরকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট, তারাই কিন্তু সম্ভাবনাটা ভেবে দেখুন। এই একটা নড়বড়ে নোকদাঁতহীন একটা দল, যাদের সংগঠন বলে কিছু নেই, যারা লড়ে কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনীর জোরে, যাদের এজেন্ডা কেবল এবং কেবলমাত্র বাঙালি তাড়ানো, এবং যাদের পশ্চিমবঙ্গের নেতারা এই এজেন্ডায় বিন্দুমাত্র বিরোধিতা না করে হিন্দি বলয়ের, গোবলয়ের এই যে হিন্দুস্তানি আগ্রাসন, তার নেতাদের পায়ে পড়ে পা চাটে, তাদের ভোট দেওয়া মানে কিন্তু শুধু ভোট নষ্ট নয়, নিজের কবর নিজে খোঁড়া, ওর থেকে ফলের ডল টলের ডল খেয়ে নেওয়া ভালো। তো এইটা কিন্তু তারা ভেবে দেখুন যে ভোট নষ্টটা আসলে কোথায়। আর বাম কংগ্রেসও ভেবে দেখুক যে নিজেদের দর্থহীন বিজেপি বিরোধী এবং মূল শক্তি হিসেবে কী করে তুলে ধরা যায়। তো আগেই বললাম যে আমাদের বিশ্লেষণ দেখাচ্ছে যে যেখানে বিজেপি বিরোধিতার, দর্থহীন বিজেপি বিরোধিতা মূল শক্তি হিসেবে তারা নিজেদের চিহ্নিত করতে পারছেন, সেখানে তাদের জেতার সম্ভাবনা আছে, অন্যত্র নয়। তো এইটা কী করে সারা পশ্চিমবঙ্গে নিয়ে আসবেন সেটা তারা ভাবুন। তো মোদ্দা কথা হচ্ছে, আমার দাবি একটাই এবং আমাদের দাবি একটাই, বিজেপি হারার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যদি না ওরা ভয়ঙ্কর কিছু করে। ভয়ঙ্কর কিছু করতেই পারে, সেক্ষেত্রে অন্যরকম প্রতিরোধ করতে হবে, সেটা আজকের বিষয় না। কিন্তু যদি হারে, যার একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে শুধু হারলেই কিন্তু হবে না, বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে পাত্তাড়ি সম্পূর্ণ গুটোনোর ব্যবস্থা পাকা করতে হবে। ত্রিপুরার উপজাতি পরিষদে এবং ভয়ানকভাবে হেরেছে বিজেপি, আপনারা সবাই জানেন। কদিন আগেই শুনতে পাচ্ছি সেখানে সেই ব্যবস্থা সম্পূর্ণ পাকা হয়ে গেছে। তো এবার ওই ব্যবস্থাটাকে পশ্চিমবঙ্গে নিয়ে আসতে হবে, এবার পশ্চিমবঙ্গের পালা। এবং অন্যকে কি করবেন জানি না, বিজেপি হারুক বা জিতুক, গদি মিডিয়া আর দু নৌকোয় পা দিয়ে চলা মির্জাফর, উমিচাঁদদের, এই আমরা যারা বিকল্প মিডিয়া আছি, তারা কিন্তু ছেড়ে দেব না। না, অন্য কিছু নয়, অহিংস পদ্ধতিতে আমরা যেভাবে তাদের প্রতিরোধ করে চলেছি সেটা কিন্তু করে চলবই। তো আজকে এইটুকুই, ভিডিও একটু লম্বা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, রোজ আসবেন ভিডিও দেখতে, কারণ সব সময় ফিরে দেখায় না। সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা হাইপ করবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবেন। আজ এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।